সিরাজগঞ্জের কামারখন্দে একটি সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটের কুটিরচর এলাকায় এই ঘটনা ঘটে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ভদ্রঘাট পৌঁছালে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাশেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরও অন্তত ৩ জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। পিটের কারণে রং রাস্তায় ঢোকার কারণে ওই দিক দিয়ে হাইস্টা রং রাস্তায় ঢোকার কারণে সামনাসামনি সংঘর্ষ হয়। জায়গায় ৩টা লাশ, জায়গায় ৩টা মারা যায়। করা হয়েছে কিছু মাস আগে, তো রাস্তা করা পুরো দমে করা হয়নি, সামনে ভিড় রাখা হয়েছে। ভিড় রাখার কারণে এটা কিছু সমস্যা হয় যানবাহনে, যার কারণে তারা ওই ভিড়টা না ধরে রং রাস্তায় ঢুকে পড়ে। মাইকো সিরাজগঞ্জের দিক যাইতে আর সিএনজি রোডের দিক যাইতে গেলে সেই রোডের ইয়ের কারণে, উঁচা নিচার কারণে সংঘর্ষ হয়। ফিটনেস নাই, গাড়ি চালানো ছোট ছোট ড্রাইভার আছে, ওরা তো গাড়ি চালানো জানে না। চালাইছে ভ্যান, আইসে এলো মাইক্রো চালাবেন থেকে, চালাইছে সাইকেল, আইসে এলো সিএনজি চালাবেন থেকে। এই 10টার সময় বদরঘাট আসি, আসার সাথে সাথে আমার নাতি হয় মারাতে কেরাই ঠাট্টা করে, আরও ড্রাইভার আছে তাকে কেরাই ঠাট্টা করে আমি বয়লার হাটে গেছি। যাওয়ার পরই 10 মিনিট বাদই ফোন দেওয়া কয় যে তো আশিদুল যে মারা গেছে। 3 জন স্পট ডেথ পায় এবং তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতাল প্রেরণ করছি। 2 জন হাসপাতালে ইনজুর্ড অবস্থায় গেছে, আমরা শুনতেছি সেখানে একজন মারা গেছে। সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ চলছে। জেলার কলারোয়া ফুটবল মাঠে দুপুর 3টায় জনসভা শুরু হয়। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সভাপতিত্ব করছেন। দর্শক সমাবেশস্থলে খুলনা সহ আশপাশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নেমেছে। এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল হক বাবু। বাবু, বিএনপির সমাবেশে প্রস্তুতির কি খবর রয়েছে আপনার কাছে, আমাদের জানান। আসলে সাতক্ষীরায় কলারোয়ায় যে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু দীর্ঘ 17 বছর পরে কিন্তু বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে কারণেই কিন্তু সাতক্ষীরা কলারোয়া উপজেলা পরিষদের যে বলফিল্ড মাঠ আছে, সেই বলফিল্ডে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমর্থক যারা আছেন তারা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ তারা দীর্ঘ 17 বছর পরে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু তারা এই উপস্থিতির মধ্যে দিয়ে তারা প্রকাশ করছে। এবং আপনারা জানেন যে এখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকা নেতৃবৃন্দ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে। বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের এবং সাতটা বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। এবং এই সমাবেশের যিনি প্রধানমন্ত্রী দেশের তারেক রহমান কিন্তু এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সমাবেশে বর্তমানে কিন্তু বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা বিএনপির এখানে যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, বক্তব্য তারা যে সমস্ত সরকারের পতন এবং উপস্থিত এখানে হাবিবুল ইসলাম
বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে বিএনপির সমাবেশে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়জুল হক বাবু। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মত বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল। বিভাগীয় ও জেলায় সফরের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল মুন্সিগঞ্জে এসে পৌঁছায়। পরে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত শহরের একটি রেস্তোরাঁয় ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত ৩ জনের পরিবারের সদস্য সহ আন্দোলন কর্মসূচিতে ঢাকায় নিহত ৬ জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নিয়ে সমবেদনা জানান। এতদিনে ছাত্র রাজনীতি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি ছিল উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররা, কোনো দল নয়। তিনি আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, সমন্বয়ক রাসেল মাহমুদ। আমি কাজী মোশাররফ নাম, ফিলোসফি 1718 প্যারাডাইম শিফট বলতে আমরা ফিলোসফিতে যেটা বুঝছি সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে করতেন। এই কোশ্চেনের উত্তর কি আসতো জানেন? এই কোশ্চেনের উত্তর আসতো যে বানর ইস্ট এশিয়ার আইডিওলজি হচ্ছে কি। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাগর হত্যার ঘটনায় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে ৫০ দিন পর মামলা করেছেন। এতে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সাবেক এমপি মহিদুর রহমান শান্ত ও সাবেক সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ ১১১ জনকে আসামি করা হয়েছে। বিচারক রওশন জাহান মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় কোনো মামলা আছে কি না ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। হত্যাকারী তার আগ্নেয়াস্ত্র দিয়ে সাগরকে গুলি করেছে, রেলুবাতারি গুলি করেছে বিভিন্ন দিকে, তার দূষণা করেছে, তার ভাই উষান করেছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সহ হাসান মাহমুদ সহ অনেকেই তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারা এড়াইতে পারে না, এটা গণহত্যা, এটা মানবতা। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেপ্তার করেছে। সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের কালীশঙ্করপুর গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডল। অভিযানে একটি দেশীয় রিভলভার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৮,৫০০ টাকা ও লাইসেন্সবিহীন একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হিরো আলম। বগুড়া ৪ আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। বেলা ১২টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৫ থেকে ৭ জন যুবক অতর্কিত হামলা চালায় তার উপর। আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটা বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দরভাবে বজায় রাখা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেন দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। সকালে বিশ্ববিদ্যালয় সিনেট হলে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী, শিক্ষক, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনার মাধ্যমে তিনি এ দায়িত্ব নেন। এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করা হবে যাতে করে কারো মাঝে কোনো বৈষম্য না থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছেলেকে হারিয়ে থামছে না শেরপুরের এক হতদরিদ্র মায়ের কান্না। পড়ার টেবিলে ছড়িয়ে রয়েছে বই, নিজের লেখা কবিতা, টেবিলের সামনে টানানো নিজ হাতে লেখা মনীষীদের চিরন্তন বাণী। একটি বুলেট কেড়ে নিল মা বাবার অবলম্বন, ছোট ভাই বোনের ভবিষ্যৎ করার আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল। এখন কি হবে এই পরিবারের, এমন প্রশ্ন এলাকাবাসীর। প্রতিনিধি তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানা রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রীবর্দী উপজেলার কেকেরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের আজহার আলীর ছেলে সবুজ। বাবা প্যারালাইজড রোগী হওয়ায় পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিল এই তরুণ। সবুজের মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারের অন্যান্য সদস্যরা। লেখাপড়ার পাশাপাশি কবিতা লিখতেন এবং খেলাধুলাতেও ছিলেন পারদর্শী। তার অকাল মৃত্যু সহপাঠী সহ গ্রামবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল, পতনের একদিন আগেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিবেশী খুব ভালো ছেলে ছিল। ছেলেটার বাপ মা খুব গরিব, 2টা ভাই, বড় ভাইটাই মারা গেছে। সাহসের পরিচয় দিয়ে দেশের জন্য সে শহীদ হয়েছেন। এই শহীদের জন্য আমরা সার্বিক সহযোগিতা করিতেছি এবং বিভিন্ন সহযোগিতা আসতেছে। সরকারের কাছে সবুজের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। আমার ছেলেটা খুব কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, সে একটা দোকানের ফার্মেসি থেকে সে এই সংসারটা চালাইতো। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার সন্তানকে যাই গুলি করে মারছে তাদের বিচার করবেন, আমি এটাই আপনাদের কাছে আবেদন করছি। সবুজের অকাল মৃত্যুতে শোকাহত তার কলেজের শিক্ষক, অভিভাবকরাও। তাদের মতো মানুষের জীবন দানেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে মনে করেন সবুজের শিক্ষকও। তাদের আত্মদানকে সর্বোচ্চ সম্মান ও পরিবারকে সরকারিভাবে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এই পরিবারকে আমরা আশ্বাস দিচ্ছি যাতে ভবিষ্যতে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহায়তা দান করব। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের বিষয় রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন। আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না, আমাদের সব নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। এই 16-17 বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি, ভয়ে ভুলে থেকেছি, আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে। সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায়, কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায়, সেই সাহসও করতে না পারে, দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে, সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে, সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য। আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একটা নেতৃত্বের নেতৃত্বের অধীনেই, যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয়। তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি, আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ, আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী, যারা মন্ত্রী এমপি ছিল,
আওয়ামী লীগের পদধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে এবং প্রশাসনের যারা ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে সেই শহীদের বিচার প্রক্রিয়াটা যেন চলমান থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছেন তাদের। এখন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন। আমি এখন সামান্তা শারমিন আপু লিখিত বক্তব্য পাঠ করবেন, আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সহস্রাধিক শহীদ ও আহত ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি এবং জনগণের আকাঙ্ক্ষায় সরকার গঠিত হয়েছে। এই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো দীর্ঘ রাজনৈতিক ও নীতি নির্ধারণের লড়াই দাবি করে। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা, 8ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। দর্শক, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে সেখানকে বক্তারা বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন 57 বাংলাদেশি। তাদের মধ্যে চট্টগ্রাম পৌঁছেছেন 12 জন। শনিবার রাতে পৃথক 2টি ফ্লাইটে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের মধ্যে আবুধাবি থেকে আসা ফ্লাইটে পৌঁছেছেন 11 জন এবং অপর একজন পৌঁছেন শারজাহ থেকে আসা ফ্লাইটে। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ঢাকা পোস্টকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছেছে রাত 8টা 10 মিনিটে এবং শারজাহ থেকে আসা ফ্লাইটটি পৌঁছেছে রাত 8টা 37 মিনিটে। এর আগে গত মঙ্গলবার দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত 28 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল 57 জনের শাস্তি মওকুফের বিষয়টি।
চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আহমদুল্লাহ নামে একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। বাকি 11 জনের মধ্যে 5 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং 2 জনকে এইচডিইউতে রাখা হয়েছে। তাদের শরীরে 25 থেকে 80% পুড়ে গেছে এবং সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। এদিকে অন্য 4 জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এসএন কর্পোরেশন গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডের নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করায় এ দুর্ঘটনা হয় বলে অভিযোগ শ্রমিকদের। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে আজ সকালে নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি লোকাল বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে নানা সংগঠনের নামে 1,500 টাকার বেশি চাঁদা দিতে হয়। শনিবার রাতে ইগল পরিবহনের এক চালককে দোহাজারিতে মারধর করা হয়। এর জের ধরে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন তারা। এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর সরে গিয়ে 2টি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেলে পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারের নোঙর সরে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে সংঘর্ষ হয়। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, সংঘর্ষের কারণে 2টি জাহাজের ছোটখাটো কাঠামোগত ক্ষতি হয়েছে। জাহাজ 2টির নোঙরের অবস্থান পরিবর্তন হয়েছে। বর্তমানে জাহাজ 2টি নিরাপদে নোঙর করা হয়েছে। উভয় জাহাজের স্থানীয় এজেন্ট P&I ইতোমধ্যেই ক্ষতিপূরণের জন্য নিযুক্ত হয়ে সমস্যার নিষ্পত্তি করেছে। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরীঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশের নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানের সময় প্রায় 200 লিটার বিক্রয় উপযোগী মদ, 2 হাঁড়ি প্রক্রিয়াধীন মদ, 6 ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে অতিরিক্ত মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও পরবর্তী বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে নবাগত পুলিশ কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিক্ষোভকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ শহর গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটি উদ্যোগে গতকাল র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার জসিমউদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন চমকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার তারেক শামস সহ অন্যান্যরা। গত 28 জুলাই দিবসটি রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। এবার আমাদের কৃষি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2024-25 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুব সহ অন্যান্যরা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবণী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 2024-25 অর্থ বছরে 1100 কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হবে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আব্দুল জলিল নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার নাগেশ্বরী পৌরসভার বাঘডাঙ্গা ফকিরটারি এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আগে পেশাদার চোর ছিল জলিল। আগে নিয়মিত চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন তিনি। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা জায়গায় পেয়ে চোর সন্দেহে গাছের সাথে বেঁধে মারধর শুরু করে স্থানীয় কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়া চলমান। টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটি বাড়ি এলাকায় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম সাজ্জাদ হোসেন ইমন। সে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানা নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীতে গণপিটুনিতে আহত আব্দুল্লাহ আল মাসুদ নামের সাবেক এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মাসুদ রাতে বাড়ি থেকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কেনার জন্য আসলে গণপিটুনি শিকার হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিক্ষার্থীদের একটি দল মতিহার থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে রাত 12:30টার দিকে 31 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়। বরিশালে গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে ছাত্রলীগ কর্মী রাশেদ শিকদারকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি বার্থি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আলামিন তালুকদারকে র্যাব 8 আটক করেছে। র্যাব 8 ও সিপিসি 3 মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযান চালিয়ে শনিবার রাতে শরীয়তপুর জেলার পালং থানার চিকন্দি বাজার থেকে তাকে আটক করে। মামলা দায়েরের পর থেকে আলামিন পলাতক ছিল। ওই দিন রাতেই আটককৃত আলামিনকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়ে দেয়া সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্য তার ব্যক্তিগত কথা। এর ব্যাখ্যার দায় জামায়াতের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সহানুভূতি বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত পুলিশ কমিশনার খন্দকার রফিকুল ইসলাম। এ সময় শহরের যানজট, মাদক, সন্ত্রাস, মহাসড়কে অবৈধ তেল চুরি, ফুটপাত দখল ও চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন 16 বিজিবির অধিনায়ক ইকবাল, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মাহমুদুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের মত বিনিময় সভা করেছেন বিএনপি নেতাকর্মীরা। সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণচন্দ্র বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভারপ্রাপ্ত উপপরিচালক ক খ মোহাম্মদ আলাউল হাদি উপস্থিত ছিলেন। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক সোহেল রানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, নওগাঁ জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন।